প্রিয় শিক্ষার্থীরা, এই মধ্যে তোমরা যারা ক্লাসটি দেখছো, আসলে তোমরা সবাই ভালো আছো। লক্ষ্য করো, গতি অধ্যায় থেকে এটি আমার দ্বিতীয় ক্লাস। কুমিল্লা বোর্ড 2016 সালে একটি প্রশ্ন। প্রথমত কাজ হচ্ছে তোমরা এই উদ্দীপকটি সুন্দর করে পড়বা, প্রশ্নগুলি পড়বা। কি বলছে এটা লক্ষ্য করো যে চিত্রে এই একটি বস্তু, এখানে একটি বস্তু দেওয়া আছে 120 মিটার উঁচু থেকে, এটা 120 মিটার উঁচু থেকে ভূমি থেকে ফেলে দেওয়া হলো, এই বস্তুটিকে ফেলে দেওয়া হলো। অপর একটি বস্তু বি কে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে এই বস্তুকে ফেলে দিচ্ছি, আর এই বি বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি, এরকম একটা কথা বলা হচ্ছে। এখন প্রশ্ন কি বলছে যে কর্মদক্ষতা কাকে বলে, এটার সংজ্ঞা তোমার সংজ্ঞা দিবে। কোন একটা মেশিন থেকে যে পরিমাণ কার্যকর শক্তি পাওয়া যায়, ওই কার্যকর শক্তিকে যে পরিমাণ শক্তি প্রদান করা হয়, ওই মেশিনে যে পরিমাণ শক্তি প্রদান করা হয় তার অনুপাতকেই কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতাকে গিরগিটা দ্বারা প্রকাশ করা হয়। খ নম্বর প্রশ্ন দেখো যে 6 × 10⁵ নিউটন বলতে কি বোঝো? এই সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি। লক্ষ্য করো খ নম্বরটা, আমরা যে জানি F সমান ma, F সমান ma নিউটনের গতি দ্বিতীয় সূত্র। সেইখান থেকে আমরা এত নিউটন বল বলতে কি বোঝো আমরা লিখতে পারবো, আমরা সংজ্ঞা দুটি লিখতে পারবো। বলতে বুঝি নাম্বার 1 যে F সমান ma, তাহলে লক্ষ্য করো m মানে 6 × 10⁵ এত কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে, এই যে এখানে আছে ত্বরণ, তাহলে 1 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি হয়, ত্বরণ সৃষ্টি করতে পারে, তাকে 6 × 10⁵ নিউটন বল বলে। আচ্ছা, আর এভাবে হতে পারে। তাহলে এখানে কি 1 কেজি ভরে কোনো বস্তুর উপরে, প্রথমে দিয়েছিলাম এত কেজি, এবার দেবো আমরা 1 কেজি। আচ্ছা, লক্ষ্য করো যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে যে বল প্রয়োগ করলে, তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ তাহলে এইটা হবে 6 × 10⁵ ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতে পারে, তাকে 6 × 10⁵ নিউটন বল বলে। তাহলে 5 নিউটন বল বলতে কি বোঝো? 5 নিউটন বল বলতে বোঝা যায় যে প্রথমে লিখবা 5 কেজি ভরের উপর যে বল প্রয়োগ করলে 1 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতে পারে, তাকে 5 নিউটন বল বলে। অথবা 1 কেজি ভরে কোনো বস্তুর উপরে যে বল প্রয়োগ করলে, তাহলে এখানে কত হতে হবে? 5 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতে পারে, তাকে 5 নিউটন বল বলে। অর্থাৎ এই দুটা m আর এই দুটা গুণ করে যেন 5 হয়। 10 নিউটন বল বলতে কি বোঝো? এই দুটা গুণ করে যেন 10 হয়। একবার 10 কেজি তাহলে 1, আর একবার 1 কেজি গুণন 10। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 2 নম্বর প্রশ্নটা দেখো যে 1.8 সেকেন্ড পরে এ বস্তুটির বেগ কত? এখানে একটা বস্তু আছে এ, এই বস্তুটা নিচের দিকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে 1.8 সেকেন্ড পরে বেগ কত হবে? তাহলে এই বস্তুটা তো এখানে এই দিক দিয়ে আসবে, তাই না? বস্তুটা নিচের দিকে পড়বে, সেই ক্ষেত্রে বেগ কত হবে? তাহলে আমরা জানি v সমান u প্লাস gt। লক্ষ্য করো আদিবেগ কত? বস্তুটা স্থির, এই বস্তুটি স্থির ছিল, তাহলে আদিবেগ কত হবে? 0 প্লাস g 9.8 কত সেকেন্ড? 1.8 গুণ করে দাও 17.64 মিটার পার সেকেন্ড। অতএব 1.8 সেকেন্ড পরে এই বস্তুটির বেগ এত।
1.8 সেকেন্ড পর এ বস্তুটির বেগ 17.64 ms ইনভার্স 1। বুঝতে পেরেছো আশা করি। এ বস্তুটি নিচের দিকে ফেলা হলো আর বি বস্তুটিকে উপর দিকে নিক্ষেপ করা হলো, তাহলে তারা কোথায় মিলিত হবে? আসলে ভূমি ছাড়া কি মিলিত হবে, নাকি এই উপরের দিকে নিক্ষেপ করার ফলে সর্বোচ্চ উচ্চতা h মিটার উচ্চতায় পৌঁছবে? h মিটার উচ্চতায় লিখো, h মিটার উচ্চতায় পৌঁছবে। এটা সর্বোচ্চ একটা উচ্চতায় পৌঁছবে, এটা আমরা h ধরলাম ভূমি থেকে। হ্যাঁ, আচ্ছা। এবং এই উচ্চতায় পৌঁছতে সময় t সেকেন্ড প্রয়োজন। এই বি বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে t সেকেন্ড সময় প্রয়োজন, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে আমরা জানি v সমান u মাইনাস জিটি। যেহেতু এটা উপরের দিকে নিক্ষেপ করছি সেহেতু সূত্র মাইনাস। এখানে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগ, শেষ বেগ কি হবে? এখানে v সমান 0 হবে, তাহলে এখানে 0। আদি বেগ কত বেগে নিক্ষেপ করলাম আমরা? এটা দেওয়া আছে 19.6 মাইনাস জি 9.8। কত সময় লাগবে সেটা আমরা বের করবো এখান থেকে। ওকে, তাহলে এখান থেকে কি t সমান 19.6 ডিভাইডেড 9.8 সমান 2 সেকেন্ড। তাহলে এই বি বস্তুটা এই উচ্চতায় পৌঁছতে সময় লাগবে 2 সেকেন্ড। আচ্ছা, এবার h সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এর মান ছিল 19.6, কত সময়? 2 সেকেন্ড, মাইনাস হাফ 9.8 স্কোয়ার। 39.2 মাইনাস এটা গুণ করলে কত হচ্ছে? 19.6, বিয়োগ করলে 19.6 মিটার। এই যে বি বস্তুটা 19.6 মিটার উচ্চতায় পৌঁছলো এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই বস্তুটা যদি মিলিত হতে হয় তাহলে এই বস্তুটা কতটুকু পথ নামতে হবে? তাহলে মোট পথ ছিল 120 মিটার, তাহলে এই পথটুকু হচ্ছে 120 মাইনাস 19.6, তাহলে কত হচ্ছে? বলে 100.4 মিটার এই বস্তুটাকে নামতে হবে যদি তারা মিলিত হতে চায়। এ বস্তুটিকে 120 মাইনাস মোট তো 120 মিটার পথ, সেখান থেকে বি বস্তুটা উঠেছে কত? 19.6 মিটার, তাহলে কত হচ্ছে? এটা 100.4 মিটার। এই বস্তুটিকে 100.4 মিটার পথ নামতে সময় প্রয়োজন টি ড্যাশ। এতটুকু পথ নামতে সময় ধরলাম আমরা টি ড্যাশ। আচ্ছা, আমরা জানি h সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু এই বস্তুটি পৃথিবীর উপরিপৃষ্ঠ থেকে ভূমির দিকে পড়ছে, সেই ক্ষেত্রে অবশ্যই প্লাস হবে। তাহলে ঐতিকান্ত দূরত্বের সাথে কতটুকু নামতে হবে? এটা ঐতিকান্ত দূরত্ব এখানে মান বসিয়ে দাও যে 100.4। আদিবেগ এখন কত? এই বস্তুটা যেহেতু এখানে স্থির ছিল 0, কত সময়ে সে নামবে আমরা ধরে নিলাম। হ্যাঁ, যে টি ড্যাশ, এখানে টির পরিবর্তে টি ড্যাশ প্লাস হাফ জি 9.8 টির পরিবর্তে টি ড্যাশ স্কোয়ার। আচ্ছা, 9.8 কে 2 দিয়ে ভাগ করলে 4.9
টি ড্যাশ স্কোয়ার এখানে কত হচ্ছে 100.4 বা দাও টি ড্যাশ স্কোয়ার সমান 100.4 ডিভাইডেড 4.9 ভাগ করো 20.49 টি ড্যাশ স্কোয়ারের মান। তাহলে টি ড্যাশ সমান বর্গমূল করে দাও 20.49 সেকেন্ড। অর্থাৎ এই এ বস্তুটাকে এইখানে নেমে আসার জন্য কতটুকু সময় প্রয়োজন 4.52 সেকেন্ড, কিন্তু বি বস্তুটাকে এইখানে সে কত সেকেন্ডে উঠেছে, এটা 2 সেকেন্ডে। কত সেকেন্ডে? 2 সেকেন্ড কিন্তু এখানে উঠছে। তার মানে এর নামতে 4 সেকেন্ড প্রয়োজন হচ্ছে, আর এখানে উঠতে 2 সেকেন্ড। তার মানে বস্তুটি নিক্ষেপ করলে সমান সময়ে এইখানে তার মিলিত হচ্ছে না। তাহলে এখানে কি মিলিত হচ্ছে না, তার মানে বস্তুটা এ ও বি বস্তুটা একে ছেড়ে দিলে এবং বিকে নিক্ষেপ করলে তারা মিলিত হওয়ার কোনো সুযোগ নেই। মধ্যবর্তী স্থানে কোনো মিলিত হওয়ার সুযোগ নেই। তাহলে অবশ্যই লিখতে হবে যে এ ও বি বস্তুদ্বয় ভূমি ছাড়া মিলিত হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। টাইপের সৃজনশীল প্রশ্নগুলি বোর্ড পরীক্ষায় বেশি আসছে, তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমাদের কাছে অনেক সহজ লাগবে। গতি থেকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।